আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি দেশের বর্তমানে এই পরিস্থিতিতে আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং নিরাপদে আছেন। রাষ্ট্র রাজনীতি আর কূটনীতির যে বিশাল দাপারবোর্ড, সেখানে দৃশ্যমান চালের চেয়ে অদৃশ্য কৌশলগুলো আমি মনে করি অনেক বেশি শক্তিশালী হয়। আমরা সাধারণ মানুষ সাধারণত সেটাই দেখি যেটা আমাদেরকে আসলে দেখানো হয় সংবাদপত্রের পাতায় বা টেলিভিশনের পর্দায়। আমরা যা দেখি তা হলো একটি নাটকের মঞ্চস্থ রূপ মাত্র। কিন্তু এই নাটকের স্ক্রিপ্ট কোথায় লেখা হয়, কারা লেখেন, আর নেপথ্যের কুশীলব কারা, সেই খবর আসলে আমরা কয়জন বা রাখি? আজকের আলোচনাটা ঠিক তেমনই একটি নেপথ্যের ঘটনা নিয়ে, যা প্রকাশ্যে এসেছে ঠিকই, কিন্তু এর ভেতরের যে বিশাল গভীর এবং সুদূরপ্রসারী বার্তা, তা হয়তো আমাদের অনেকেরই, আমি মনে করি, চোখ এড়িয়ে গেছে। দেখুন সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ভারতের নতুন হাই কমিশনার হিসাবে বর্ষিয়ান রাজনীতিক ও কূটনীতিক দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এখনো বাংলাদেশে এসে পৌঁছাননি। তার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করা বা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে নিজের পরিচয়পত্র পেশ করা তো অনেক দূরের কথা। কিন্তু তার আগেই গত 22শে মে নয়াদিল্লিতে তিনি এমন একটি কাজ করেছেন, যা সাধারণ কূটনৈতিক শিষ্টাচার বা রুটিন কাজের বাইরে গিয়ে আমাদের সামনে, আমি মনে করি, এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে। তিনি সোজা চলে গেলেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে। এখন আপনারা ভাবতে পারেন এখানে আসলে কি হলো, অথবা আপনার মনে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, একজন কূটনীতিবিদ যিনি মূলত রাজনৈতিক এবং পররাষ্ট্র বিষয়ক বিষয়াদি নিয়ে কাজ করবেন, তিনি কেন দায়িত্ব নেওয়ার আগেই সেনাপ্রধানের সাথে বৈঠকে বসবেন? সাধারণত একজন রাষ্ট্রদূত বা হাই কমিশনার যখন নতুন কোনো দেশে যান, তখন কিন্তু তিনি সেই দেশের রাজনৈতিক গতি প্রকৃতি বোঝার জন্য নিজের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে দফায় দফায় বৈঠক করেন, ফাইল ঘাটেন, অতীত ইতিহাস পড়েন। কিন্তু দীনেশ ত্রিবেদীর এই যে সেনাপ্রধানের সাথে বৈঠক, এটা কিন্তু আমি মনে করি কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ নয়। এই একটি মাত্র ঘটনা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার আগামী দিনের সম্পর্কের সমীকরণ ঠিক কোন দিকে যাচ্ছে তার একটি অত্যন্ত সুস্পষ্ট এবং শক্তিশালী বার্তা কিন্তু দিচ্ছে। আপনারা যদি একটু গভীরভাবে, একটু দার্শনিকের দৃষ্টিতে চিন্তা করেন, তবে কিন্তু বুঝতে পারবেন রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক কেবলমাত্র সরকারের সাথে সরকারের হয় না। সরকার আসে, সরকার যায়। আজ যে ক্ষমতায় আছে, কাল হয়তো সে থাকবে না। কিন্তু রাষ্ট্রের একটি বড় অংশ হলো তার ভৌগোলিক অখণ্ডতা এবং তার নিরাপত্তা কাঠামো, অথবা আমি যদি সরাসরি বলি তাহলে সামরিক বাহিনী। দেখুন, ভারতের দিক থেকে এই বৈঠকটি মূলত এই বার্তাই দিচ্ছে যে তারা এখনো শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সাথে সুসম্পর্ক রাখার পুরনো ফর্মুলায় আটকে থাকতে চাইছে না কোনোভাবেই। ভারত এই ধ্রুব সত্যটি খুব ভালো করে অনুধাবন করেছে যে দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করতে হলে প্রাতিষ্ঠানিক একটি সম্পর্ক গড়তে হবে। আর তাই নতুন হাই কমিশনারকে ঢাকা পাঠানোর আগেই তাকে সামরিক দিক থেকে পুরোপুরি ব্রিফ করা হচ্ছে। তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে ভারতের প্রাতিষ্ঠানিক এবং কৌশলগত সম্পর্ক আসলে কতটা সুদৃঢ় হওয়া প্রয়োজন, যাতে তিনি সেভাবে কাজ করতে পারেন। দর্শক, এই রুদ্ধদ্বার বৈঠকে আসলে কি নিয়ে কথা হলো? আমাদের কাছে যে সকল তথ্য এসেছে তা বিশ্লেষণ করলে দেখা যায় মূলত তিনটি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু সব থেকে বেশি প্রাধান্য পেয়েছে। প্রথমটি হলো প্রতিরক্ষা সহযোগিতা। বাংলাদেশ এবং ভারতের সামরিক বাহিনীর মধ্যে যৌথ মহড়া থেকে শুরু করে সামরিক প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা সরঞ্জাম আদান প্রদান, এই বিষয়গুলো কিভাবে আরো নিবিড়ভাবে করা যায় তা নিয়ে একটা পরিষ্কার ছক সেই রুদ্ধদ্বার বৈঠকে করা হয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টি এসেছে তা হলো আমাদের দুই দেশের দীর্ঘ সীমান্ত।
আপনারা জানেন এই সীমান্ত নিয়ে অনেক রক্তপাত, অনেক চোরাচালান, অনেক অনুপ্রবেশের গল্প আছে। এই সীমান্ত কেবল কাঁটাতারের বেড়া নয়, এটি দুই দেশের আস্থার একটি ব্যারোমিটারও বটে। এই সীমান্তকে কিভাবে একটি স্থিতিশীল এবং দুই দেশের জন্য নিরাপদ জোনে পরিণত করা যায়, কোনো তৃতীয় পক্ষ যেন এই সীমান্ত ব্যবহার করে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, তা নিয়ে হয়তো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার কথা নতুন এই হাই কমিশনারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর তৃতীয় বিষয়টি হলো দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের মধ্যে সরাসরি এবং দ্রুত যোগাযোগের একটি শক্তিশালী মেকানিজম তৈরি করা। অর্থাৎ কোন রাজনৈতিক আমলাতন্ত্রের দীর্ঘসূত্রতায় না গিয়ে প্রয়োজনে এক দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা যেন অন্য দেশের কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন, সেই বোঝাপড়াটাই কিন্তু তৈরি করা। সুপ্রিয় দর্শক, এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কিন্তু আপনি চাইলেও বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে কখনোই দেখতে পারবেন না। আমাদের একটু বৃহত্তর প্রেক্ষাপটের দিকে তাকাতে হবে। দেখুন, আজকের বিশ্ব রাজনীতি বড়ই অদ্ভুত এবং জটিল। আমাদের এই দক্ষিণ এশিয়া, বিশেষ করে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে যে ভূ রাজনৈতিক দড়ি টানাটানি শুরু হয়েছে, তা রীতিমতো কিন্তু শিহরণ জাগানো। একদিকে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক প্রভাব, অন্যদিকে পাকিস্তান ও তুরস্কের মতো দেশগুলোর নতুন করে এই অঞ্চলে নিজেদের প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু বর্তমান সময়ে এই বদ্বীপ অঞ্চলে বেশ ঘোলাটে, এবং এই ঘোলাটে পরিস্থিতি যদি ভারতের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সব থেকে বেশি বিপদে পড়বে কিন্তু ভারত। আর ভারত এই বিপদের কথাটা এখন থেকে কিন্তু আন্দাজ করতে পারছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন, পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক স্থাপিত হয়েছে, এটা কিন্তু রাজনীতির ঊর্ধ্বে, কূটনীতির ঊর্ধ্বে। অনেকটাই বলা যায় সামরিক দিক থেকে এই সুসম্পর্ক গড়ে উঠছে। ভারত কিন্তু এতদিন শুধুমাত্র রাজনৈতিক ভাবে সুসম্পর্ক নিয়ে ব্যস্ত ছিল। তবে তারা বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তারা কিন্তু বুঝতে সক্ষম হয়েছে যে তাদের নিজেদের স্বার্থে, তাদের নিজেদের যে নির্দিষ্ট এজেন্ডা রয়েছে, সেই এজেন্ডার জন্য, বিশেষ করে তাদের সেভেন সিস্টার্স এর নিরাপত্তার জন্য, তাদেরকেও রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সামরিক উপস্থিতি এবং সামরিক সুসম্পর্ক স্থাপন করা প্রয়োজন। এবং এই বিষয়টি আন্দাজ করার কারণেই বর্তমান সময়ে ভারত চাইছে বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে বা সামরিক শক্তির সাথে তাদের সামরিক শক্তির সরাসরি যোগাযোগ স্থাপন হোক। এতে করে যেমন এখানে অন্যান্য দেশগুলো প্রভাব বিস্তার করার সুযোগ পাবে, ঠিক একই ধারা অব্যাহত রেখে তারাও কিন্তু এখানে প্রভাব বিস্তার করার সুযোগ পাবে। আর এই সুযোগ যদি কোনো কারণে হাতছাড়া হয়ে যায়, তাহলে বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হবে, এবং শুধুমাত্র রাজনীতি দিয়ে তাদের আসন্ন যে বিপদ রয়েছে বা যেটি তারা আন্দাজ করতে পারছে, সেটি তারা কোনোভাবে মোকাবেলা করতে পারবে না। যার অর্থ দাঁড়াচ্ছে তারা এখন দুই কুলি তাদের নিয়ন্ত্রণে রাখতে চাইছে। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো ইদানিং নানা আলোচনায় ইসলামিক নেটো বা কয়েকটি ইসলামিক দেশ মিলে একটি সামরিক জোট গঠনের নানা রকম গুঞ্জনের কথাও শুনে থাকবেন। এই ধরনের আলোচনা যখন বাতাসে ভাসছে, বিশ্ব রাজনীতি যখন এত দ্রুত মেরুকরণ হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ভারতের সেনাপ্রধানের সাথে নতুন হাই কমিশনারের এই আগাম বৈঠক আসলে প্রমাণ করে যে নয়াদিল্লি এই বিষয়গুলোকে বর্তমান সময়ে কতটা সতর্কতার সাথে এবং কতটা গভীর থেকে পর্যবেক্ষণ করছে। দেখুন সুপ্রিয় দর্শক, ভারত আসলে বর্তমান সময়ে খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে বাংলাদেশের স্থিতিশীলতা ছাড়া তাদের নিজেদের আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করা এক প্রকার অসম্ভব। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যে কথা আমি বললাম, তাদের নিরাপত্তা সরাসরি বাংলাদেশের স্থিতিশীলতার উপর নির্ভরশীল। আর তাই দীনেশ ত্রিবেদীর মতো একজন অত্যন্ত পুর খাওয়া এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন অভিজ্ঞ ব্যক্তিকে তারা ঢাকায় পাঠাচ্ছে সম্পূর্ণভাবে প্রস্তুত করে। তাকে শুধু কূটনৈতিক ব্রিফিং দেওয়া হয়নি, তাকে সামরিক এবং কৌশলগত ব্রিফিংও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে।
এর মানে হলো তিনি যখন ঢাকায় এসে নামবেন তখন তিনি শুধুমাত্র একজন সাধারণ হাই কমিশনার হিসাবে কাজ করবেন না, বরং তিনি হবেন ভারতের নিরাপত্তা এবং কূটনৈতিক এই দুই স্বার্থের একজন সুদক্ষ সমন্বয়ক। তিনি একই সাথে দেখবেন রাজনীতির মাঠ, আবার চোখ রাখবেন নিরাপত্তার রাডারে। দেখুন, আমরা যারা রাজনীতি এবং কূটনীতি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ করে আসছি বা বিশ্লেষণ করি, তারা সবসময় কিন্তু একটা কথা ভুলি, সেটা হচ্ছে রাষ্ট্র কখনো আবেগ দিয়ে আসলে চলে না। রাষ্ট্র চলে কঠিন বাস্তবতা, ভৌগোলিক অবস্থান এবং নিজস্ব স্বার্থের নিরেট অঙ্কে। ভারত তার নিজের স্বার্থেই বাংলাদেশের সাথে সম্পর্ককে একটি নতুন মাত্রায় নিয়ে যেতে চাইছে, যেখানে প্রথাগত কূটনীতির পাশাপাশি সামরিক কূটনীতি একটি অত্যন্ত বড় ভূমিকা পালন করবে। সুপ্রিয় দর্শক, আমাদের এখন আসলে দেখার বিষয় হলো বাংলাদেশ এই নতুন সমীকরণের সাথে কিভাবে আসলে নিজেদেরকে মানিয়ে নেয়। আমরা একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। আমাদের যেমন ভারতের সাথে সুসম্পর্ক প্রয়োজন, তেমনি আমাদের নিজস্ব জাতীয় স্বার্থ এবং নিরাপত্তাও কিন্তু সবার আগে নিশ্চিত করা প্রয়োজন। এই যে পরিবর্তনশীল ভূ রাজনীতি, এই যে নতুন সামরিক সমীকরণ, এর ভেতরে আমাদের নিজেদের স্বার্থ, নিজেদের সার্বভৌমত্ব এবং নিজেদের নিরাপত্তা অটুট রেখে আমরা কিভাবে এই দাবার বোর্ডে নিজেদের যে গুটিগুলো রয়েছে সেই গুটিগুলো সাজাই, সেটাই এখন কিন্তু আমাদের জন্য সব থেকে বড় পরীক্ষা। আমাদের নীতি নির্ধারকদের এখন অনেক বেশি দূরদর্শী হতে হবে। এর পাশাপাশি আমি মনে করি অনেক বেশি প্রজ্ঞার পরিচয় দিতে হবে। পরিশেষে আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, সময়টা খুব একটা সহজ নয়। চারিদিকে কিন্তু পরিবর্তনের এক প্রবল হাওয়া বইছে। এই পরিবর্তনের হাওয়ায় আমাদের যেমন চোখ কান খোলা রাখতে হবে, তেমনি বুঝতে হবে আমাদের প্রতিবেশীদের প্রতিটি পদক্ষেপের পেছনে আসল অর্থ কি। দীনেশ ত্রিবেদী এবং জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর এই বৈঠকটি সেই অর্থে একটি বিশাল অ্যালার্ম বেল, যা আমাদের জানান দিচ্ছে যে আগামী দিনগুলোতে কূটনীতির ভাষা হয়তো আরো অনেক বেশি কৌশলগত এবং সামরিক আবরণে আবৃত হতে যাচ্ছে, এবং আমরা যেন এই পরিবর্তিত পরিস্থিতির জন্য নিজেদের মানসিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে প্রস্তুত রাখি। সুপ্রিয় দর্শক, আজকের এই আলোচনা আমি এখানেই শেষ করতে চাইছি। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যে ধরনের মন্তব্য রয়েছে, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।